ন্যাশনাল ইউনিভার্সিটির ২৪-২৫ সেশন এদেরকে বলা যায় এক্সপেরিমেন্টাল সেশন। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদেরকে দিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতেছে। তোমাদের সময় সিলেবাস চেঞ্জ হলো, তোমাদের সময় নতুন কোর্স অ্যাড হলো, ইভেন তোমাদের সময় এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেল। এখন এই যে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন, সেটা আসলে কেমন হবে, কিভাবে এক্সামে আসবে, কিভাবে লিখতে হবে, এই টোটাল জিনিসটা নিয়ে তোমাদের মাঝে অনেক কনফিউশন তৈরি হয়েছে। আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি থাকো, তাহলে নতুন প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমেই বলে রাখি, ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যে নমুনা প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে মাত্র 3টা সাবজেক্টের নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আর হচ্ছে আইসিটি। বাকি আর কোনো সাবজেক্টের নমুনা প্রশ্ন কিন্তু দেয়নি। তবে আমরা এই 3টা সাবজেক্টের প্রশ্নের উপর অনুমান করে বলতে পারি বাকি কোর্সের প্রশ্নগুলো কেমন হবে। দেখো, আইসিটি নন মেজর একটা সাবজেক্ট। সো আইসিটির প্রশ্নটা যেমন আছে, আমরা এটার উপরে ধারণা করে বলতেই পারি নন মেজরের অন্যান্য কোর্সের প্রশ্নটাও ঠিক এমনই হবে। আবার দেখো, মেজরের 4টা কোর্সের মধ্যে মাত্র 2টা কোর্সের নমুনা প্রশ্ন দিয়েছে, ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। ইংলিশ রিডিং স্কিলস এবং ইংলিশ রাইটিং স্কিলসের কোনো নমুনা প্রশ্ন দেয়নি। এটা নিয়ে তোমাদের মাঝে মেন কনফিউশন যে এই 2টার প্রশ্ন তাহলে কেমন হবে। ইংলিশ রিডিং স্কিলস, এই কোর্সটাকে তোমাকে আগে বুঝতে হবে। এই কোর্সের মাধ্যমে আমাদের কি পরীক্ষা নেয়? রিডিং স্কিলস মানে কি? পড়ার একটা দক্ষতা। আমরা ইংরেজি কোনো একটা প্যাসেজ, কোনো একটা কবিতা পড়ে ঠিক কতটা বুঝতে পারতেছি, এই জিনিসটা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। যে কেউ যদি তোমার পড়ার দক্ষতা যাচাই করতে চায়, তোমার রিডিং স্কিল যাচাই করতে চায়, তাহলে সে কি করবে? তোমাকে একটা প্যাসেজ পড়তে দিবে বা তোমাকে একটা কবিতা পড়তে দিবে। এখানেও সেম, ইংলিশ রিডিং স্কিলসের পরীক্ষাটাও সেম কাহিনীটা হবে। তোমাকে একটা প্যাসেজ দিবে অথবা তোমাকে 2টা প্যাসেজ দিবে, আবার তোমাকে একটা কবিতা দিবে। এরপরে এই কবিতা আর ওই প্যাসেজের মধ্য থেকে বিভিন্ন প্রশ্ন তোমাকে করবে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে করতে হবে। এই কোর্সের যেহেতু কোনো নমুনা প্রশ্ন আমাদেরকে দেয় নাই, তাই এক্স্যাক্টলি আমরা বলতে পারি না যে আসলে প্রশ্ন কেমন হবে, তবে একটু ধারণা তো করতে পারি। দেখো, প্রশ্নটা ঠিক এমন হবে। প্রথমে লেখা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে তোমার সাবজেক্টের নাম ইংলিশ, অনার্স ফার্স্ট ইয়ার, সেশন 24-25, তারপরে তোমার সাবজেক্ট কোড, এরপরে তোমার সাবজেক্ট। বাম পাশে থাকবে মোট কত মার্কের এক্সাম এবং ডান পাশে থাকবে মোট কত সময়ের এক্সাম। এরপরে দেখো, প্রথমেই একটা প্যাসেজ রয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। একটা প্যাসেজ, এই প্যাসেজের আন্ডারে কিছু প্রশ্ন। এখানে কি কি প্রশ্ন হতে পারে এটা কিন্তু তোমাদের সবারই আইডিয়া আছে, কারণ 1 বছর যাবৎ পড়তেছো। এরপরে আরও একটা প্যাসেজ, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেখো, এখানেও কিছু প্রশ্ন থাকবে। এই গেল 2টা প্যাসেজ, এই 2টা প্যাসেজের পরেই থাকবে একটা কবিতা, রিড দ্য পোয়েম বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন্স। এরপরে এই কবিতা থেকে কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই হচ্ছে প্রশ্ন প্যাটার্নের থিম। তার মানে 2টা প্যাসেজ থাকবে, একটা কবিতা থাকবে। আমি আবারও বলতেছি, যেহেতু এই কোর্সের কোনো নমুনা প্রশ্ন দেয়নি, তাই এক্স্যাক্টলি বলা যায় না পরীক্ষা আসলে কিভাবে হবে। তবে এইটুকু শিওর থাকো, একটা প্যাসেজ অবশ্যই থাকবে। এখানে যেরকম আমি 2টা প্যাসেজ দেখালাম, পরীক্ষায় হয়তো একটা প্যাসেজ থাকবে, সেই একটা প্যাসেজের আন্ডারে একটু বেশি প্রশ্ন দিয়ে দিল। একটা কবিতা তো থাকবেই, তার মানে একটা প্যাসেজও থাকবে, একটা কবিতাও থাকবে। মূল থিমটা কিন্তু এটাই। থিমটা তুমি মাথায় রাখবা, একটা প্যাসেজ একটা কবিতা, অথবা 2টা প্যাসেজ একটা কবিতা বা 2টা কবিতা। এরপরে আমরা চলে যাই ইংলিশ রাইটিং স্কিলস। ইংলিশ রাইটিং স্কিলসের প্রশ্নটা কেমন হতে পারে সেটা একটু দেখি, চলো। আগের মতোই সেম, ন্যাশনাল ইউনিভার্সিটি, তোমার সাবজেক্টের নাম, অনার্স ফার্স্ট ইয়ার, সেশন, সাবজেক্ট কোড, এরপরে সেই সাবজেক্টের নাম। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলসের প্রশ্ন কিন্তু 2ভাবে হবে। 2টা ভাগে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হচ্ছে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স, আরেকটা হবে রাইটিং কনসেপ্ট। রাইটিং কনসেপ্টগুলো কী কী, এগুলো আমরা এসএসসি এইচএসসিতে পড়ে এসেছি, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ভালো ধারণা আছে। শর্ট নোট কি, তোমাদের পিডিএফ যদি খেয়াল করো তাহলে দেখবা সেখানে আমরা কিছু শর্ট নোট দিয়েছি। সেই শর্ট নোটগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে এই প্রস্তুতিটা তোমার হয়ে যাবে। প্রথমে দেখো, পার্ট এ রয়েছে 20 মার্ক। এখানে বলছে রাইট শর্ট নোটস অন এনি 4 অফ দ্য ফলোয়িং। নিচে 5 থেকে 6টা টপিক দেওয়া থাকবে, সেই টপিকে শর্ট নোট লিখতে বলবে। শর্ট নোট মানে হচ্ছে শর্ট নোট, মনে করো একটা গরু নিয়ে তোমাকে শর্ট নোট লিখতে বললো। এখন তুমি কি লিখবা?
গরুর ২ টা চোখ আছে, একটা মুখ আছে, একটা লেজ আছে, ৪ টা পা আছে। গরুর মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই, এই জিনিসগুলো একটু শর্টে তুলে ধরা। এটাই হচ্ছে শর্ট নোট। মনে করো তোমাকে প্যারাগ্রাফ নিয়ে শর্ট নোট লিখতে বলল, তখন তুমি কি লিখবা? লিখবা প্যারাগ্রাফ কাকে বলে, প্যারাগ্রাফের সুবিধা কী, প্যারাগ্রাফের অসুবিধা কী, প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, এই জিনিসগুলো একটু শর্টে লিখবা। এটাকেই বলা হয় শর্ট নোট। এমন বিভিন্ন বিষয় লেখা থাকবে, সেই বিষয় থেকে তোমাকে ৪ টা বা ৫ টা শর্ট নোট লিখতে বলবে। এখানে শর্ট নোট না থেকে শর্ট কোয়েশ্চেনও থাকতে পারে। যেমন প্যারাগ্রাফ কাকে বলে, লেটার কাকে বলে, লেটার কত প্রকার, এসে কাকে বলে, ভালো এসে লেখার পদ্ধতিগুলো কী কী। যেহেতু এটা রাইটিং স্কিলস, সো তোমার এইসব দক্ষতা যাচাই করবে যে এইসব জিনিস তোমার জানা আছে কিনা। এটা চেক করবে ফার্স্ট পার্টে। এরপরে যে সেকেন্ড পার্টটা থাকবে সেখানে মূলত তোমার রাইটিং কনসেপ্ট রিলেটেড প্রশ্নগুলো থাকবে। সেগুলো কি কি? দেখো, এখানে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে, তারপরে এসে আছে, লেটার, ইমেইল, পোস্টার, তারপরে রিপোর্ট, প্রেস রিলিজ, অ্যাপ্লিকেশন, এরপরে কি পাওয়ার পয়েন্ট, বুক রিভিউ, জব অ্যাপ্লিকেশন, এরপরে মেমো, এরপরে নোটিশ। এখানে যেসব টপিক রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম টপিকই কিন্তু আমাদের আগে থেকে জানা রয়েছে। এসএসসি, এইচএসসিতে এই সব টপিকই ছিল, যেরকম প্যারাগ্রাফ, এসে, লেটার, ইমেল, তারপরে রিপোর্ট, অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো কিন্তু আগেও আমাদের ছিল। নতুন কিছু কিছু জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে পোস্টার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বুক রিভিউ, মেমো, নোটিশ, এই জিনিসগুলো হয়তো নতুন, অল্প কয়েকটা টপিক জাস্ট। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রাইটিং স্কিলসে মূলত 2টা ধাপে প্রশ্ন হবে। ফার্স্ট ধাপে থাকবে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স, এরপরে থাকবে রাইটিং কনসেপ্টগুলো। এই গেল ইংলিশ রিডিং স্কিলস এবং ইংলিশ রাইটিং স্কিলস। এরপর আমরা দেখি ইন্ট্রোডাকশন টু প্রোজের প্রশ্নটা কেমন হবে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই নমুনা প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছে, ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। সো এই দুইটার ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি প্রশ্ন কেমন হতে যাচ্ছে। মোট 12টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 8টা প্রশ্নের উত্তর করতে হবে। 8টা প্রশ্নের মোট মার্ক হচ্ছে 80, প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 10। এখন এই যে 10 মার্ক, এই 10 মার্ককে আবার 2 থেকে 3টা ভাগ করে ফেলেছে। যেরকম আমরা এইচএসসিতে সৃজনশীলের উত্তর করতাম ক, খ, গ, ঘ, এরকম ছিল, এখানেও সেম জিনিসগুলো। এখানে জাস্ট তুমি কটা পাবা না, খ, গ, ঘ এগুলো পাবা। দেখো এখানে 1, তার মানে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে কি রয়েছে? এ, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে সি। তার মানে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে 3টা ভাগ করলো। 3টা ভাগের মার্কগুলো দেখো, এর মার্ক হচ্ছে 4, বির মার্ক 2 এবং সি এর মার্কও 4। তাহলে 4, 4, 8 আর 2, টোটাল 10 মার্ক। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, এ বি সি 3টা ভাগ, এর মার্ক 4, বি এর মার্ক 3, সি এর মার্ক 3, 3, 3, 6 আর 4, 10। এইভাবে মূলত প্রশ্নগুলো হবে, এরকম ভাগ করা থাকবে, কোথাও 3টা, কোথাও 2টা। এখানে আমরা একটু নিচে যদি যাই তাহলে 2টা ভাগ এরকম প্রশ্নও দেখতে পারবো। এই যে 8 নম্বর প্রশ্নটা, এ বি 5 মার্ক 5 মার্ক। ঠিক এইভাবেই প্রশ্নগুলোকে একটু ভাগ করে দেওয়া থাকবে। এরকম 12টা প্রশ্ন থাকবে, সেই 12টা প্রশ্নের মধ্যে আমাদেরকে টোটাল 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই 8টা প্রশ্নের টোটাল মার্ক হচ্ছে 80 মার্ক। এই গেল ইন্ট্রোডাকশন টু প্রোজের স্যাম্পল কোয়েশ্চেন। আমরা যদি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে চলে যাই তাহলেও সেম জিনিসটাই আমরা দেখতে পারবো। অ্যান্সার এনি 8 কোয়েশ্চেন্স আউট অফ 12, তার মানে 12টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 8টা প্রশ্নের উত্তর করতে হবে। 1, প্রথম প্রশ্নের আন্ডারে 3টা পার্ট, এরপরে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের আন্ডারেও 3টা পার্ট। এইভাবে এক্স্যাক্টলি ইন্ট্রোডাকশন টু প্রোজে আমরা ঠিক যেমনটা দেখেছিলাম, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতেও সেম থাকবে, কোথাও 3টা, কোথাও 2টা। যেরকম দেখো 12 নম্বর প্রশ্নে 2টা, 11 নম্বর প্রশ্নে 2টা, 10 নম্বর প্রশ্নে 2টা। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সেটা হচ্ছে সৃজনশীল আকারে প্রশ্নগুলো হবে। জাস্ট তোমার উদ্দীপকটা থাকবে না, কিন্তু সৃজনশীলে ঠিক যেমন প্রশ্ন হতো তেমন প্রশ্ন হবে। এখন তোমাদের মধ্যে সবচেয়ে বড় যে কনফিউশনটা, সেটা হচ্ছে আমরা কয় পেজ লিখব, প্রশ্নের উত্তরের জন্য আমরা ঠিক কতটুকু লিখব। এখানে একটা ফান্ডামেন্টাল তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রতি প্রশ্নের মার্ক কিন্তু 10, টোটাল 10। এই যে দেখো 4, 3, 3, 6, 6 আর 4 কত? 10। তাহলে প্রতি প্রশ্নের টোটাল মার্ক হচ্ছে 10। মাথায় রাখবা এই 10 মার্কের জন্য সর্বনিম্ন 5 পেজ এবং সর্বোচ্চ 6 পেজ তোমার অবশ্যই লিখতে হবে।
যদি 5 পেজ লেখো, আবার লেখাগুলো এরকম করো না যে একটা লাইন লিখছো বাংলাদেশে আর একটা লাইন লিখছো ভারতে, মাঝে বিশাল বড় ধান ক্ষেত, তাহলে কিন্তু হবে না। একটু ছোট করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এরকম যদি 5 পেজ লেখো তাহলে সেটা 5 পেজ ধরা যায়। আর যদি অনেক ফাঁকা ফাঁকা করে লেখো তাহলে কিন্তু 10-12 পেজ লিখেও তুমি তেমন একটা মার্ক পাবা না। যেটা বললাম 10 মার্কের জন্য 5 পেজ, তাহলে 2 মার্কের জন্য 1 পেজ। এখন দেখো প্রশ্ন তুমি যেটা পাবা সেটার মার্কের দিকে তুমি তাকাবা যে সেটার মার্ক কত। যেমন দেখো এখানে 4 মার্ক, 4 মার্কের জন্য কয় পেজ লিখতে হবে? 2 পেজ। তারপরে দেখো এখানে 3 মার্ক, 3 মার্কের জন্য কয় পেজ লিখতে হবে? 1.5 পেজ। তারপর এখানেও 3 মার্ক, 3 মার্কের জন্য 1.5 পেজ। এইভাবে ভাগ করে করে লিখতে হবে। তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখো এই যে এখানে মার্ক কত? 5, এখানেও 5। তাহলে এই 5 মার্কের জন্য কয় পেজ লিখবা? 2.5 পেজ। এই 5 মার্কের জন্য কয় পেজ লিখবা? 2.5 পেজ। এইভাবে তুমি যখন প্রশ্নটা হাতে পাবা তখন তুমি সেটার মার্কের দিকে তাকাবা। মার্ক যত তত অনুযায়ী তোমার লিখতে হবে। তাহলে মেজরের যেই 4টা সাবজেক্ট, ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এই 4টা সাবজেক্টের প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসতে পারে এটা আমাদের ক্লিয়ার, এবং পরীক্ষায় আসলে আমাদের ঠিক কয় পেজ লিখতে হবে, কতটুকু লিখতে হবে, এই জিনিসটাও আমাদের ক্লিয়ার। এখন আমরা আইসিটি নমুনা প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে দেখো এই যে আইসিটির প্রশ্নটা ঠিক এরকমই হবে। প্রথমে লেখা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে তথ্যবিজ্ঞান স্নাতক বা সম্মান প্রথম বর্ষ, তোমার শিক্ষাবর্ষ, বিষয় কোড, বিষয়। এখানেও দেখো সেম, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। ওই যে প্রোজ এবং পোয়েট্রিতে তুমি যেমন দেখেছিলে প্রতিটা প্রশ্নকে ভাগ করা, বিভিন্ন মার্কে ভাগ করা, এখানেও সেম, আইসিটিতেও সেম। দেখো প্রথম নম্বর প্রশ্ন, এখানে 3টা ভাগ রয়েছে, ক, খ, গ। মার্কগুলো দেখো 3, 3, 6 আর এই যে 4, টোটাল 10 মার্ক। এখানে তোমরা অনেকে আস্ক করতে পারো, বাংলার প্রশ্ন তো দিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর সংজ্ঞা দাও, তাহলে এখানে ইংরেজিতে আবার কেন লেখলো? এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে নন মেজরের সাবজেক্টগুলোকে তুমি চাইলে দুইভাবে উত্তর করতে পারো। এক, তুমি চাইলে পুরো পরীক্ষাটা ইংরেজিতে দিতে পারো, তুমি চাইলে পুরো পরীক্ষাটা বাংলাতে দিতে পারো। এখন যারা ইংরেজিতে দিতে চায় তাদের জন্য ইংরেজি প্রশ্ন নিচে দেওয়া আছে, যারা বাংলাতে উত্তর করতে চায় তাদের জন্য বাংলা প্রশ্ন উপরে দেওয়া আছে। তোমাদের প্রত্যেকটা নন মেজরের সাবজেক্ট এইভাবেই পরীক্ষা হবে। প্রত্যেকটা নন মেজর সাবজেক্টের ক্ষেত্রে সেম কাহিনী, তুমি চাইলে ইংলিশে উত্তর দিতে পারো, তুমি চাইলে বাংলাতে উত্তর দিতে পারো। নন মেজর সাবজেক্টের জন্য সেম কাহিনী, এখানে যেই 3 মার্ক রয়েছে 3 মার্কের জন্য 1.5 পেজ, এখানে যেই 3 মার্ক রয়েছে 3 মার্কের জন্য 1.5 পেজ, এখানে যে 4 মার্ক রয়েছে 4 মার্কের জন্য 2 পেজ। তার মানে টোটাল 10 মার্কের জন্য মোট 5 পেজ। এবং পেজগুলোর লাইনগুলো অবশ্যই একটু ছোট ছোট, একদম লাইন বাই লাইন, বেশি ফাঁকা দেওয়া যাবে না, একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এরকম লেখা যদি তুমি লেখো তাহলে 5 পেজ, আর যদি একটু ফাঁকা ফাঁকা করে লেখো তাহলে অন্তত 8 থেকে 10 পেজ তোমার লিখতে হবে। আমাদের বাকি যেই নন মেজরের কোর্সগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন ঠিক এমন হবে এবং সেগুলোর উত্তর আমরা ঠিক এইভাবে ভাগ করে করে করব। আশা করি এখন তোমার আর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে তেমন একটা কনফিউশন নেই, এবং পরীক্ষায় ঠিক কয় পেজ লিখতে হবে এই জিনিসটা নিয়েও তোমার এখন আর কনফিউশন নেই। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।